নমস্কার। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রী দেবব্রত। আমার অনেকটা অভিনন্দন আপনাদের জন্য। আমি পরপর যে ভিডিওগুলো আপলোড করছি এবং এই ভিডিওগুলো যারা নবাগত, যারা নতুন এই প্ল্যাটফর্মে, অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্মে যারা নতুন এসেছেন, নতুনভাবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে চুজ করেছেন, ভালোবেসেছেন, ভালোবাসছেন, তাদের জন্য কিন্তু আমার বিশেষ বার্তা স্বরূপ এই ভিডিওগুলি। তাদের জন্য বিশেষ করে আমার ডেডিকেট করা, অর্থাৎ যাতে প্রথম থেকে কোনোরকমভাবে গোঁজামিল না দিয়ে সুচারুভাবে, সুন্দরভাবে অ্যাস্ট্রোলজিটাকে বুঝতে বা চিনতে শেখেন, সেই আমার প্রয়াসটা বরাবর যেরকম আগে ছিল এখনও সেই জিনিসটা রয়েছে। কারণ যখন আমি অ্যাস্ট্রোলজি শিখি তখন কিন্তু সেইভাবে কোনো রকম তালিম, সঠিক উত্তরের প্রশ্নের উত্তর আমাকে উপেক্ষিত করেছে, সঠিকভাবে সেই উত্তর পাইনি। শুধু আমি কেন, যারা অ্যাস্ট্রোলজিতে এই সাবজেক্টের মধ্যে, এই বিষয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন, নিজে চর্চা করেছেন, এই চর্চা করে তার সেই ফসলটা তিনি পেয়েছেন, এটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পাওয়া। আপনি যেখানে শিখুন না কেন, যে ইনস্টিটিউট শিখুন না কেন, যে পার্সোনাল কারো কাছে অ্যাস্ট্রোলজি শিখুন না কেন, তো আপনাকে একটা ভাবধারা দেবে, কিন্তু চর্চাটা আপনাকে নিজেকেই করতে হবে। এখানে কিন্তু দ্বিরুক্তি নেই, এই সম্বন্ধে কোনো দ্বিধা নেই, এটা কিন্তু পরিষ্কার কথা। আর যে সময়টা অ্যাস্ট্রোলজি আমি শিখেছি, যে সময়টা থেকে বা যেখানে যে প্ল্যাটফর্মে শিখেছি, যাদের সান্নিধ্যে এসেছি, যে ইনস্টিটিউশনের সান্নিধ্যে ছিলাম, সেখানে কিন্তু কোনোরকমভাবে প্রপার, আমার সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, প্রপার কিন্তু গাইডেন্সটা পাচ্ছিলাম না, পাইনি। সঠিক অনেকগুলো প্রশ্ন কুরে কুরে খেয়েছে, অনেকগুলো প্রশ্ন কুরে কুরে খেয়েছে, কিন্তু আমি অ্যাস্ট্রোলজির উপরে ভরসা, তার উপরে ফেথ আমি ছাড়িনি। এই নয় অ্যাস্ট্রোলজিটা আমার শিখতে পারলাম না বা পারছি না, গ্রেপস আর শাওয়ার, এটা বলা কিন্তু ঠিক হবে না। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, জ্যোতিষবিদ্যা এমন একটা সাবজেক্ট, বারবার বলে এসেছি, এটা আমার স্লোগান, সম্পূর্ণ সত্য অন্তর্নিহিত হয়ে রয়েছে এর মধ্যে। এখানে পালাবার কোনো পথ নেই। আমার মধ্যে কি সুপ্রবৃত্তি, কি কুপ্রবৃত্তি যাই থাকুক না কেন, সম্পূর্ণটাই কিন্তু এই জ্যোতিষের আলোকে উদ্ভাসিত হবেই হবে। এটাই কিন্তু, এখানে কিন্তু কোনো রকম দ্বিধাগ্রস্ত আমি নই, আমি পরিষ্কার এ বিষয়ে। তবে হ্যাঁ, আমাদের প্রেডিকশনের ধারা, অর্থাৎ আমরা একটা প্রেডিকশনকে ঠিকমতো রিড করতে পারি না। দুর্ভাগ্য এটাই, এই কারণে পারি না, আমাদের নলেজটা খুবই সীমিত, আমাদের জ্ঞানটা একদম সীমিত, আমাদের সংকীর্ণতা আমাদের পেয়ে বসে, যার জন্য আমরা অল্প কিছু শিখে ভীষণভাবে আমরা বড় বড় কথা বলি। আমি পরিষ্কার এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের এই ইস্টার্ন জোনটার মধ্যে, সাউথ জোন ইন্ডিয়ান, আমাদের সাউথের জোনের মধ্যে কিন্তু ডেপথ অনেক ভালো আছে, ইভেন নর্থ জোনের মধ্যেও কিন্তু খারাপ নেই। তবে প্রত্যেকের উদ্দেশ্য যেটা আছে, অ্যাস্ট্রোলজির গ্রাউন্ডটা, এই অ্যাস্ট্রোলজির গ্রাউন্ডটা থেকে আমাদের প্রত্যেকের একটা রুজি রোজগারের সম্ভব হচ্ছে। আগেকার দিনে ওই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চর্চার মাধ্যমে তারা, তাদের একটা দক্ষিণা প্রাপ্ত হতো, তাদের একটা সংসার জীবনে সেটা অনেকটা সহায়ক হতো, পারিবারিক জীবনে। এখনো কিন্তু সেই অ্যাস্ট্রোলজিটাও, এই বিষয়টার উপরেই কিন্তু অনেকেই আমরা ডাল ভাত করে খেতে পাচ্ছি, বিষয়টাকে ভাঙিয়ে। কিন্তু যে বিষয়টাকে ভাঙিয়ে আমরা ডাল ভাত খাচ্ছি, তাকে কলুষিত করার অধিকার আমাদের কারণ নেই, তাকে রাস্তায় নামিয়ে দেওয়া সে অধিকার আমাদের কারণ নেই।
অর্থাৎ নামিয়ে দেওয়া, রাস্তায় নামিয়ে দেওয়া, কলুষিত করা, এই বিষয়টা কিন্তু ভীষণভাবে আজকের দিনে আমাদের মনে রাখতে হবে। যা যা ঘটনাগুলো ঘটছে, দেখছি, আমরা শুনতে পাচ্ছি। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি কিন্তু সমালোচনার সুরেই বলছি। সমালোচনামূলক কাজ করলে সমালোচনা হবেই। আমি যদি কোনো সমালোচনামূলক কাজ করি, আমার সমালোচনা হবে। পেছনে আমার কেউ কিন্তু ভালো কথা বলবে না। যেরকম আমি একটা ঘটনা বলি, মানে একটা জাস্ট উদাহরণ বলছি। খুব রিনাউন্ড অ্যাস্ট্রোলজার, কোনো বিশ্বাস করে মানুষ তার কাছে গেছেন, তার মায়ের অসুস্থতা রয়েছে, দেখুন তো আমার স্যার, তিনি ভিজিট দিচ্ছেন, অলরেডি তিনি পারিশ্রমিক দিচ্ছেন, তার তার সাম্মানিক দিচ্ছেন। ক্লায়েন্ট তিনি বলছেন, স্যার আমার দেখুন আমার মায়ের শরীর স্বাস্থ্যটা কেমন যাবে, এই মুহূর্তে একটু তিনি অসুস্থ। তাকে তিনি বলে দিচ্ছেন যে লাইফ রিস্ক আছে, লাইফ রিস্ক আছে, যোগ্য করতে হবে। অর্থাৎ যে সঞ্জীবনী কবচ, মৃত সঞ্জীবনী কবচ করাতে হবে, তার জন্য তান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, কিংবা একটা বড় ধরনের কিছু স্টোন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কারণ আমি যেটা শুরু করেছিলাম সেটা দিয়ে একটু ছোট্ট একটা উদাহরণ দিয়েছি, তাতেই আমি শেষ করছি। এটা আমি আমার বক্তব্যটা, বিষয়টা কি, আমরা ব্যবসাটাকে খুব ভালো বুঝেছি, এত সুন্দর ব্যবসাটা বুঝি, আর কিছু বোঝার দরকার নেই। যে কোনো ভাবেই কিন্তু মানুষের কাছ থেকে আমি কিছু একটা দিতে পারলে হলো, মানে সেখান থেকে আমার 50,000, 10,000, 21,000 যাই হোক না কেন, কিছু আমার একটা পকেটে ঢুকলেই হলো। আমরা সবাই কিন্তু নিজের জায়গায় স্বার্থপর আমরা আছি, এটা ছিলাম, স্বার্থপর আছিও। সেই উদারতা দেখাতেই বলছি না, ওই উদারতা আমরা কেউই নেই, আমিও নিজে অত উদার নই, আমিও আমার জায়গাটা স্বার্থ আগে দেখবো, অবশ্যই দেখবো। কিন্তু কেউ নিঃস্বার্থ হয়ে কাজ করে না। যদি কেউ বলে আমি নিঃস্বার্থ হয়ে করছি, ভুল কথা। অর্থাৎ সেই গীতার বাণী কিন্তু কেউ আড়াতে পারবে না এখনকার দিনে, অসম্ভব ব্যাপার, এটা মিলবে না। তবে এটা এই কারণেই বলছি আমি, যে যাতে আমরা নিজেটাকে এতটা গুরুত্ব দিচ্ছি, নিজের পকেটটাকে আগে দেখছি, আমি আসল জায়গাটা, শিক্ষার আসল জায়গাটা, ডেপথনেসটাকে আমরা ভুলে যাচ্ছি, বা তার মধ্যে গভীরে আমরা প্রবেশ করতে পারছি না। আমাদের ক্যাপাবিলিটি আছে, আমাদের সেই ক্ষমতা আছে। সুতরাং আমরা ক্ষমতা থাকলে কি হবে, আমরা ওই কোনোরকম ভাবে দায় সারা কাজ করে বেরিয়ে যাচ্ছি, গভীরে ঢুকছি না। গভীরে ঢুকলে কিন্তু আমরাও কিন্তু এই জায়গাটা, আজকে ইস্টার্ন জোনের কিন্তু একটা বদনাম আছে। এটা যারা অল ওভার ওয়ার্ল্ড বেসিসে কাজ করছেন, তারা কিন্তু খুব ভালো মতোই আমার সঙ্গে একমত হবেন বলে মনে করি আমি। সেই জন্য ইস্টার্ন জোনটা আমাদের এই অঞ্চলে যারা জ্যোতিষী রয়েছেন, তাদের কাছে আমার একটাই বার্তা, যাতে আমরা সঠিকভাবে একটা জায়গায় আমরা পৌঁছতে পারি, সঠিকভাবে একটু গভীরভাবে চিন্তা করি। কেন আমি যাকে ফলাদেশ করব, তিনি পয়সা অলরেডি খরচা করবেন, তিনি একটা স্টোন নেবেন, তার পয়সা তিনি খরচ করবেন, তিনি বিশ্বাস করেই কিন্তু তিনি নেবেন। অর্থাৎ তিনি একটা সমস্যা রয়েছেন, সেই সমস্যা থেকে আপনাকে কিন্তু আপনার উপর ফেথ রেখেছেন, আপনি তার জায়গাটাকে, গডফাদার আপনাকে মেনে নিচ্ছে, বিশ্বাস করে আপনার কাছে এসছে, আপনি তাকে কিন্তু নিরাশ করার কোনো অধিকার নেই আপনার। আপনার প্রেডিকশন রিড করা ভুল হচ্ছে, আপনি প্রেডিকশন রিড করছেন ভুল, তাকে বলছেন আপনার মায়ের লাইফ রিস্ক আছে, বা মা হোক, বাবা হোক, যাই হোক না কেন, যে আসুক না কেন, আপনি তার চার্ট থেকে তার বাবা মাকে বুঝতে পারবেন। বাবা মার চার্টের খুব একটা প্রয়োজন তো হয় না, সেই ব্যক্তির চার্ট যিনি যাচ্ছেন, সেখান থেকে কিন্তু টোটাল আমাদের, তার পরিবার, তার আত্মীয়, যারা যারা তার সঙ্গে যুক্ত, সেখান থেকে কিন্তু আমরা, সেই আর্ট আছে এর মধ্যে, আমরা সেখানটা প্রেডিকশন করতে পারবো নির্ভুলভাবে, ভুলভাল কথা না বলে, মানুষকে আতঙ্কগ্রস্ত না করিয়ে দিয়ে। শুধুমাত্র আতঙ্কগ্রস্ত কেন করাচ্ছি আমরা, আমাদের নিজেরটাই দেখছি। যিনি আমার অপোনেন্ট আছেন, তিনি তো সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের আতঙ্ক আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছি। আলটিমেটলি ভয় পেয়ে সে আমাকে
এটা করতে বলবে, ওটা করতে বলবে, আমি ও তান্ত্রিক কোথায় চলে যাব, আমি স্টোন দেবো ইত্যাদি, আমি আমার পকেটের কথা চিন্তা করছি। এবং যে কাজটাও করি, আমি এটাও বলি, তন্ত্র যারা করছেন, আমি এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, চারপাশের লোকজনকে দেখছি যে তন্ত্র যারা করেন হাতে গোনা কয়েকজন নিষ্ঠাবান তান্ত্রিক ছাড়া সবই কিন্তু দায় সারা কাজ করছেন কোনো রকম ভাবে। সেটা সঠিকভাবে হচ্ছে না আমার বিশ্বাস। এই সঠিকভাবে কাজ না করলে, তান্ত্রিক পদ্ধতিতে যদি সঠিকভাবে কাজ না করেন, আপনার কিন্তু মানে যিনি তান্ত্রিক, যিনি অ্যাস্ট্রোলজার, তার বিপদ আগে, তিনি ছাড়া পাবেন না। সুতরাং মিথ্যাচারিতা করব, লোকের সঙ্গে চালাকি করব। আমি এত বড় মানুষ, আমরা এতই বোকা যে আমরা নিজেরা বুঝি না যে আমরাই নিজেকে নিজে চালাকি করছি, নিজের প্রতি চালাকি করছি, নিজের প্রতি এই যে মিথ্যাচার করছি, চালাকি করছি, এটা নিজেরই ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আমরা ভেবেও দেখি না। সবাই জানি কিন্তু আমরা ভেবে দেখি না। তো যাই হোক, আমি এই জ্ঞানসুলভ কথাবার্তাটা বলতে চাইছি না, তবে চারপাশে যা ঘটছে, যা জিনিস দেখছি, সেখানটায় আমাদের সবাইকে বলছি অ্যালার্ট হওয়া ভালো। আমি যখন অ্যাস্ট্রোলজি ফিল্ডে এসেছি, আমি যখন তন্ত্র শিখতে এসেছি, আমি যখন বাস্তু শিখছি, সব কিছু যখন শিখছি, জেনেছি, সম্পূর্ণটা যখন আমি একটু ডিপ, কেন গভীরে যাব না, একটু তো গভীরে গেলে আমি জায়গাটা বুঝতে পারবো, অন্বেষণ করতে পারবো কে বাধা দিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, সঠিক গভীরে গিয়ে আমাকে জিনিসটাকে উপলব্ধি করার জন্য। কেউ তো বাধা দেয়নি, সবার জন্য খোলা আছে এই প্ল্যাটফর্মটা। তাই বন্ধু, আমি সবাইকে বলছি, যারা নবাগত, আমি এই কারণেই এমফাসিস করছি, যারা নবাগত, যারা নতুনভাবে, নতুন আঙ্গিকে অ্যাস্ট্রোলজিটা শিখতে চাইছেন, জানতে চাইছেন, তাদের জন্য আমার কিন্তু এই সমস্ত ভিডিওটা ডেডিকেট, আগেও ছিল ডেডিকেটেড, আমি ডেডিকেট করছি, আগামী দিনেও করব। তাদেরই জন্য বলছি, যারা অনেক কিছু শিখে ফেলেছেন, তাদেরকে তো বদলানো সম্ভব নয়, এবং তিনি প্রত্যেক মানুষ তার বিষয়টা তার ব্যক্তিগত বিষয়, তখন কোনটা ভালো কোনটা মন্দ সেটা তাকে বুঝতে হবে, তার বোঝা উচিত। তবে এগুলো আমাদের মাঝে মধ্যে স্মরণ করা উচিত যে ঠকালে নিজেকেই ঠকতে হয়, এখানে কিন্তু কেউ ছেড়ে দেবে না। মানুষকে ঠকালে নিজেকে ঠকতে হয়, লোককে সর্বশান্ত করলে নিজে সর্বশান্ত হয়ে যাব। অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি, আমি এও দেখেছি, খুব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যারা তন্ত্রের কিছুই জানেন না, তারা তন্ত্র প্রয়োগ করতে চলে গেছেন কোন রকম ভাবে, ওই পয়সার পয়সার মানে ইয়েতে টাকা দরকার, কিছু করতে হবে, তো তাতে কিন্তু ক্ষতি তাঁর হয়েছে। যে কাজই করুন না কেন, তন্ত্র করুন, অ্যাস্ট্রোলজি করুন, বাস্তু করুন, যেটাই করুন না কেন, সঠিকভাবে করুন। যদি আপনার মধ্যে যেটা আপনার এবিলিটির মধ্যে রয়েছে, ক্যাপাবিলিটির মধ্যে রয়েছে, আপনি সেটাই করুন। আপনি অ্যাস্ট্রোলজি পারছেন না, তো বাস্তু করছেন, তো বাস্তু ঠিক মতো করুন। লোককে ভয় দেখাবেন কেন? তন্ত্র আপনার ভালো, আপনার তন্ত্রটা হয়, তন্ত্রটাই করুন, সঠিকভাবে করুন, নিষ্ঠা সহকারে করুন। নিষ্ঠা সহকারে করতেই হবে আপনাকে, না হলে কিন্তু করে লাভ নেই, আপনার অধিকার নেই। সমাজে তন্ত্র সমাজকে আপনার কলুষিত করা, জ্যোতিষ সমাজকে কলুষিত করার কারোর অধিকার নেই। যারা যারা অ্যাস্ট্রোলজি করতে আসছেন, চর্চা করছেন, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা ওই দলের লোক, তারা মনে মনে কিন্তু আমার প্রতি খুব ঈর্ষান্বিত হচ্ছেন, রেগে যাচ্ছেন, কিছু এসে যায় না, রেগে গিয়ে তো লাভ নেই। আমি তো সবাইকে বলছি, আমি নিজেকেও রেকটিফাই করতে হবে আমাকে, ঠিক আছে? কিন্তু মুখে হ্যাঁ হ্যাঁ করছেন, কিন্তু ভেতরটাই তো জায়গাটা, ভেতরটা পরিষ্কার হতে হবে। সেই জন্যই আমার প্রত্যেকটা ভিডিওগুলো যেগুলো আমি করছি, মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে, জেনারেল প্রেডিকশনগুলো আছে, সমস্ত কিছুটাই কিন্তু আমি নবাগত যারা অ্যাস্ট্রোলজার, যারা এই প্ল্যাটফর্মে নতুন পা রেখেছেন, সবে পা রেখেছেন, তাদেরকেই আমি কিন্তু প্রথম থেকেই অ্যালার্ট করছি বা সঠিকভাবে শিখতে বলছি, যাতে কোনোরকম ভাবে আপনি পথভ্রষ্ট না হন। এবার পথভ্রষ্ট না হন, এবার আপনারও জানার উপায় নেই আমি কোন ইনস্টিটিউটে গিয়ে শিখবো, কার কাছে শিখবো, এই বিষয়গুলো আছে।
এইসব কারণেই মানুষ কিন্তু ভীষণভাবে ঠকেও যাচ্ছে, প্রতারিত হচ্ছে, প্রবঞ্চিত হচ্ছে। তবে একটা কথা বলি, এই প্ল্যাটফর্মে না থাকতে থাকতে কিছু ঠকতে হবে যারা শিখতে আসছেন। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, না ঠকে কিন্তু শেখা যায় না। ভুল না করলে ঠিক হবে না, ঠকতে তো হবেই। ঠকলে কিন্তু শিখতে পারবেন, তবে অপরকে ঠকাবেন না। আমার এটা অনুরোধ, এই রিকোয়েস্ট সবার থাকলো। তো চলে আসি আমি আমার যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। বিষয়টা খুবই সংক্ষিপ্ত বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, জ্যোতিষীর কাছে যাব, গিয়ে সেখানটায় বলবো যে আমার যে কথাটা আমি বললাম, মায়ের অসুস্থতা, তিনি কতটা রিকভার হবেন কি হবেন না, পিতার বিষয়টা জানতে চাইবেন, সন্তানের বিষয়টা জানতে চাইবেন, সন্তান লাভের বিষয়টা জানতে চাইবেন। প্রত্যেকটা বিষয়টা কিন্তু এখানেই জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা ভাবের সেই ভাবগুলোকে সেভাবে অলঙ্করণ করা রয়েছে, সেই সমৃদ্ধি রয়েছে এখানে। সেই সমৃদ্ধিটাকে, সেই ভান্ডারটাকে খুঁজে বার করতে হবে, খুঁজে গিয়ে আমাকে সেই জায়গাটা প্রেডিকশন দিতে ভাবতে হবে। ঠিক সেরকম আজকে আমার যে বিষয়টা রয়েছে সেখানটায় আমার আমার স্টুডেন্ট আর কি, যারা আমার সঙ্গে আলোচনা করেছিল আমার ক্লাস চলাকালীন, যে এটা একটা চার্ট আমাকে দিয়েছিল, বলেছিল স্যার এটা দেখুন, এটা তার এই ছেলেটির, তার মা আর কি, শি ওয়াজ প্রেগনেন্ট, অর্থাৎ সন্তান সম্ভবা। তার প্রশ্ন ছিল যে এর ভাই হবে না বোন হবে। তো এটা কিন্তু ভাই বোন যে এই আমাদের যে ভ্রূণ নির্ধারণ বিষয়টা, যেরকম আমাদের জগতে চিকিৎসা জগতে যেরকম এটা নির্ধারণ করা বা জানাটা একটু আইনত বিষয়টা হয়েছে, বা মানবাধিকারের পর্যায়ে পড়ে না। তবে আমাদের যেহেতু অ্যাস্ট্রোলজি যে যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু সত্য মিথ্যা জড়িয়ে রয়েছে এখানে, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হবে কোনটা হবে না। তা সেই সুবাদে আমাদের এই লিঙ্গ নির্ধারণ, কার সন্তান হবে, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, কারোর ভ্রাতা লাভ হবে না ভগিনী লাভ হবে, সে সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, ইত্যাদি ইত্যাদি, এইসব প্রশ্ন চলে আসে। আমরা ঠিক সেই প্রশ্নের নিরিখে একটা চার্ট আমি আজকে আলোচনা করব। চারটা বিশেষ কিছু বলার নেই, ছোট্ট একটু আলোচনার আছে, সেটাই আমি বলবো। তারপরে আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। আমি একটু চার্টটা বার করে নিই, চার্টটা বার করলে আমার সুবিধে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেল চার্ট, অর্থাৎ এই যে চার্ট আছে, এই চার্টটা একটি ছেলের চার্ট, বাচ্চা ছেলে, 2013 সালে জন্ম। 2013 সালে জন্ম মানে এর বয়স এখন ডিসেম্বরে হয়ে, 22শে ডিসেম্বর 21শে ডিসেম্বর তার ফুলফিল হয়ে যাবে। তার 13 মানে 7 বছর কমপ্লিট হয়ে যাবে, 8-এ ঢুকে যাবে। তো এই বাচ্চার একটা চার্ট, কেউ তার মা বাবা যেই হোক না কেন, কারোর একটা কোয়ারিজ থাকতে পারে। তো আমার যে স্টুডেন্ট ছিল, সেই চার্টটা পেয়েছে, হয়তো সে প্রেডিকশনের জায়গাটা তাকে দিয়েছে, জিজ্ঞেস করেছে, সে আমার সঙ্গে আলোচনা করেছে এবং আমি আলোচনা করে সেটা বলেছি এই জায়গাটা কি হতে পারে। আমরা আলোচনার জায়গাটা, সেই জায়গাটা আমি দেখাবার চেষ্টা করছি যে কি হতে পারে। তার প্রশ্নটাই কিন্তু থাকবে, প্রশ্নটা বিভিন্ন রকম প্রশ্ন থাকবে, বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উঠে আসবে। তো এই প্রশ্নের, তার যেরকম প্রশ্নটা ছিল তার ভাই হবে না বোন হবে, তো সেটা আমরা দেখব কি হবে। আমরা চলে আসবো সরাসরি, আমি চার্টে চলে আসি। এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লগ্নটা কিন্তু মীন লগ্ন। আমি চার্টটা শেয়ার করছি, চার্টটা যখন আমি শেয়ার করছি বুঝতে পারবেন, দেখবেন এটা হচ্ছে মীন লগ্ন। আর এই মীন লগ্নের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু 4th হাউসে আছে, রেট্রোগেট, কিন্তু নিজের নক্ষত্রে আছে, চতুর্থ ভাবে রয়েছে। লগ্নপতি তথা দশমপতি চতুর্থ ভাবে রয়েছে, অর্থাৎ তার চতুর্থ ভাব থেকে কিন্তু আমাদের পরিবার সুখের কথা বলছি, মনের সুখের কথা বলছি। এবং চতুর্থ ভাব থেকে বিষয় আসে, বিষয়টা
বিচার করা হয়, এছাড়া আমাদের বাড়ি গাড়ি ইত্যাদি সব ওখান থেকে বিচার করা হয়। আমরা সেই প্রসঙ্গে যাব না, আমরা পার্টিকুলার প্রশ্নের প্রসঙ্গে থাকবো। যেরকম আমি সেই পদ্ধতিটা বলছি, কিভাবে আমরা আলোচনা করব, আমি কিভাবে দেখি, কোন আঙ্গিকে দেখি। তো চতুর্থ ভাবটা দেখবো এই কারণে, আমাদের পরিবারের জায়গাটা সমৃদ্ধি থাকবে কিনা, পরিবারের সুখ সমৃদ্ধি প্রাপ্ত হবে কিনা, সমস্ত কিছু বিষয়টা পারিবারিক, পরিবার কেন্দ্রিক। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য না থাকলে কিন্তু আমাদের কাজকর্ম বা অর্থ যতই উপার্জন করি না কেন, সেটা কিন্তু নিরর্থক হয়ে যাবে। সেই জন্য পরিবারটা যেন সুখের হয়। অল্প ইনকাম করুক, আয় উপার্জন কম হোক, ডাল ভাত চলুক, কিন্তু শান্তি থাকুক, সেই বিষয়টা আমাদের দেখা দরকার আছে। ফোর্থ হাউসকে এটা দেখবো, চন্দ্রকে দেখবো, মনের কারক। মনে আমি প্রশান্তি আমার থাকবে কিনা, যে আমার শান্তি থাকবে কিনা, এটা কিন্তু আমরা সেই চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সেখান থেকে আমরা এটা বুঝতে পারবো, জানতে পারবো। চতুর্থ ভাবটা আমাদের সাহায্য করবে। কারণ এটা কেন বলছি, ভ্রাতা ভগিনী লাভ হবে, সেই প্রশ্নের উত্তরে আমি কিন্তু ফোর্থ হাউসটা দেখব, অর্থাৎ তার সেই ফোর্থ হাউসের জায়গাটা সমৃদ্ধি কতটা আছে। মেম্বার বৃদ্ধি, মেম্বার হ্রাস, সেটা সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। তো এগুলো সবই কিন্তু অ্যাসিস্ট ভাব বলছি, স্টেমিং ভাব বলছি, কিন্তু এর যে প্রাইম যে ভাব, সেটা কিন্তু থার্ড হাউস থেকে বিচার করা হবে। তৃতীয় ভাব থেকে ভ্রাতা ভগিনী বিচারটা করা হচ্ছে। ভ্রাতা বা ভগিনী লাভ হবে কি হবে না, কতটা তার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমাদের থার্ড হাউস থেকে দেখব। থার্ড লর্ডকে দেখব, তৃতীয় ভাবকে দেখব, তৃতীয় ভাবপতিকে দেখব, এবং কারক গ্রহ মঙ্গলকে দেখব। আর জৈমিনী মতে, যেটা জৈমিনী মতে বললে ভুল হবে, কারকাংশর পরিপ্রেক্ষিতে যে অ্যাজ পার গেটিং ডিগ্রি, সেই ডিগ্রি অনুযায়ী যে ভাতৃকারক, থার্ড হাইয়েস্ট ডিগ্রি যে পাচ্ছে, ভাতৃকারক গ্রহ যেটা চার্টে আমরা দেখব, এই সবগুলোকে দেখেই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে। তো আমি সরাসরি চলে আসছি থার্ড হাউস। তৃতীয় ভাবে যখন দেখছি, তৃতীয় ভাবপতির শুক্র, আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ভাবপতির শুক্র, একটু চার্ট দেখলে বুঝতে পারবেন। সেই শুক্র বক্রী হয়ে রয়েছে মকর রাশিতে, উত্তরাষাঢ়া নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্রে রয়েছে। রবি এই লগ্নের কিন্তু জন্য সে হচ্ছে ষষ্ঠপতি, মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। রবির নক্ষত্রে আছে। কেন 6 বলছি, ষষ্ঠ ভাবটা কিন্তু রোগ ব্যাধি বিষয়টা চলে আসে, তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার বিষয়টা চলে আসে, সেই জন্য এটাও আমাদের দেখতে হবে। আমাদের তৃতীয়পতি শুক্র মকর রাশিতে মিত্র ক্ষেত্রে বসে সে কিন্তু স্বক্ষেত্রস্থ চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে, অর্থাৎ চন্দ্র শুক্রের মধ্যে একটা মিউচুয়াল অ্যাসপেক্টেড। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ভাবে কোনো গ্রহের কিন্তু সেখানে দৃষ্টি নেই, গুলিক সেখানে বসে রয়েছে। গুলিক সেই জায়গাটা, থার্ড হাউসে গুলিক খুব একটা খারাপ করবে না। থার্ড হাউস, 6th হাউস, 11th হাউস খুব একটা খারাপ করে না। গুলিকের জায়গাটা অনেকটা শনির ধর্ম পালন করে। তো সেও আছে রোহিণী নক্ষত্রে, সেই চন্দ্রের নক্ষত্রে আছে, পঞ্চমপতি নক্ষত্রে আছে, সেই জন্য সেটাকে আমাদের খুব একটা গুরুত্ব দিতে পারবো না, আমরা গুরুত্ব দেবো না। চন্দ্র স্বক্ষেত্রে আছে, পঞ্চম ভাবের অধিপতি, সেই পঞ্চম ভাবে বসে রয়েছে, এবং এই লগ্নের জন্য চন্দ্র যোগকারক বসে রয়েছে। চন্দ্র শুক্রের মধ্যে একটা মিউচুয়াল অ্যাসপেক্টেড ভাবে, আর কোনো গ্রহের দৃষ্টি নেই। ভাবটা কোনো পাপ মধ্যগত হয়নি যে খুব একটা খারাপ আছে, যেটাকে হেমড বলা হয়, সেটা হয়নি। এবং শুক্ররাও কিন্তু কোনো রকম ভাবে পাপ পীড়িত হয়নি। শুক্র কিন্তু মিত্র ক্ষেত্রে, শনির ক্ষেত্রে মানে মিত্র ক্ষেত্র, সেখানে বসে রয়েছে, এবং সেটা স্ত্রী রাশি। চন্দ্র স্ত্রী কারক গ্রহ, শুক্রটাকেও কিন্তু স্ত্রী কারক গ্রহ ধরা হচ্ছে, তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে। কিন্তু নক্ষত্র পেয়েছে রবির, রবিটা কিন্তু পুরুষ গ্রহ। তাহলে নক্ষত্র পেয়েছে রবির, রবি নিজেই কিন্তু এই লগ্নের জন্য ষষ্ঠপতি
সেও রবির বলবত্তা এখানে বজায় রয়েছে, কারণ সে দশম ভাবে চলে এসছে, অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে বসে রয়েছে। তো যেহেতু, এবং সে কিন্তু বৃহস্পতির সঙ্গে সম্পর্ক, লগ্নপতি বৃহস্পতি, সেটাও কিন্তু পুরুষ কারক গ্রহ, সেটাও পুরুষ গ্রহ, তার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে রবি, মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, কিন্তু মঙ্গল সরাসরি শুক্রকে দেখছে না, চন্দ্রকে দেখছে না, বৃহস্পতিকে দেখছে না। বৃহস্পতি কেন বলছে এখানে? বৃহস্পতি এখানে কিন্তু ভাতৃকারক, কারকাংশের গেটিং ডিগ্রি অনুযায়ী বৃহস্পতি এখানে কিন্তু আমাদের, আমরা দেখছি বৃহস্পতি, আমি এখানে দেখছি যে নিজের নক্ষত্রে বসে আছে, সে কিন্তু ভাতৃকারক, সেকেন্ড থার্ড হাইয়েস্ট ডিগ্রিটা সে পাচ্ছে। আত্মকারক আছে চন্দ্র, আর অমাত্যকারক আছে কিন্তু অমাত্যকারক, মানে এই চার্টের জন্য অমাত্যকারক। এই চার্টের জন্য আমি যা যা বলছি, এই ছেলেটির তার ভাতা হবে না, ভগ্নী হবে। এবং যে পুরুষ গ্রহ স্ত্রী গ্রহের নিরিখে আত্মকারক, অমাত্যকারক, ভাতৃকারক, এসবের নিরিখে আমাদের বিচারধারায় আসতে হবে। সুতরাং এখানটায় আমি দেখতে পাচ্ছি রবির নক্ষত্রে থাকা, রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক যুক্ত হওয়া, রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক যুক্ত হওয়া, তিনটে পুরুষ গ্রহ সম্পর্ক যুক্ত হয়েছে। কিন্তু কিন্তু এখানে শুক্রকে আমি ফার্স্ট গুরুত্ব দেবো বেশি। শুক্র তার অধিপতি, তাকে গুরুত্ব দেবো বেশি, কারণ সেই ভাব নিয়ে আমাদের বিচার হচ্ছে। তাই সে কার কার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। শুক্র স্ত্রী কারক রাশিতে বসে রয়েছে, চন্দ্রের সঙ্গে স্ত্রী কারক গ্রহের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। নিজে শুক্র নিজেই একজন একটা স্ত্রী কারক গ্রহ, তাকে আমরা সবাই জানি সেই বলে। সুতরাং এখানটায় তাকে বলা হয়েছিল, আলোচনা করেছিলাম যে তার ভাই থেকে বোনের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু পাশাপাশি এই যে পুরুষ গ্রহগুলো চলে আসছে, সেটা নাক্ষত্রিকভাবে চলে আসছে, সেটা কিন্তু গৌণ হয়ে গেল। প্রত্যক্ষ যেটা আমার মুখ্য, সেটা হচ্ছে শুক্রকে আমরা দেখবো, শুক্রের ডিসপজিশন দেখবো। শুক্রের শুধু ডিসপজিশন নয়, শুক্রের আমাদের বলবত্তা দেখব। শুক্র আমাদের D9 কোথায় আছে, শুক্র D9 সেখানে বসে রয়েছে, যদিও রাহুর দ্বারা দৃষ্ট হয়েছে, কিন্তু পাপ মধ্যগত হয়নি D9 পরিপ্রেক্ষিতে আমরা যখন চলে আসব, অর্থাৎ নবাংশ কুণ্ডলীতে যখন চলে আসবো, লগ্নের তৃতীয় পতি, লগ্নের তৃতীয় ভাবে রাহু বসে আছে। রাহু থাকলে কিন্তু তার হানি বা নষ্ট হবে না। রাহু যদি সে ভালো ক্ষেত্র, তার মিত্র ক্ষেত্রে বসে আছে, ভালো ক্ষেত্র পায়, সে যদি পীড়িত না হয়, তাহলে কিন্তু সেই জায়গাটায় তৃতীয়ভাবে রাহু ভালো ফল দেয়, এবং সেটা মিত্র ক্ষেত্রে বসে রয়েছে। এবং রাহু থাকা মানে তার ভাতৃভাবের হ্রাস হয় না, বরং বৃদ্ধি হয়। বরং কেতু থাকলে সেখানে ডাউন থাকে, কেতু থাকলে অনেক সময় হ্রাস হয়, নষ্ট হয়, এই বিষয়টা চলে আসে। কিন্তু রাহু থাকলে সেটা হবে না। এবং তার অধিপতি শনি, সেই শনি তৃতীয়পতি, সে সপ্তম ভাবে রয়েছে, রবির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে। রবি কিন্তু এই লগ্নের জন্য, লগ্নটা কিন্তু নির্ধারণ হয়েছে বা কনভার্ট হয়েছে নবাংশ কুণ্ডলিতে, সেটা বৃশ্চিক লগ্ন, আর রবি হচ্ছে এই লগ্নের জন্য দশমপতি। তো দশমপতির সঙ্গে রবি আর শনির একটা কানেকশন হয়েছে, এটা কিন্তু একটু খারাপ, একটা বীজযোগ সৃষ্টি হয়েছে। এটা খুব একটা ভালো নয়, এই যোগটা বিশেষ ভালো নয় কিন্তু। সুতরাং সে ভালো নয়, তার ব্যাপারটা কি আসবে সেটা আমরা আসবো পরে। এখানে আমি দেখতে পেয়েছি, আমরা দেখেছি যে শুক্রকে আমরা দেখব, শুক্র কার কার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। শুক্র রবির নক্ষত্রে রয়েছে, ঠিক কথা। আর শুক্র চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। চন্দ্র কিন্তু এই লগ্নের জন্য পঞ্চমপতি, এবং ভাতৃকারক গ্রহ মঙ্গলের সেও আছে চন্দ্রের নক্ষত্রে, যে চন্দ্র শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে। আর বাড়িতে কোনো মেম্বার আসবে, কারো জন্ম হলে, ভূমিষ্ঠ হলে, তখন তার একটা বাড়ির একটা সদস্য বৃদ্ধি হবে, সদস্য সংখ্যা বাড়বে। সেই জন্য আমার সেকেন্ড হাউস থেকে এটা বিচার করা হবে, দ্বিতীয় ভাব থেকে বিচার করা হবে। তো দ্বিতীয় ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কেতু বসে রয়েছে অশ্বিনী নক্ষত্রে। এখানে অধিপতি মঙ্গল, সে কিন্তু সপ্তম ভাবে আছে। অধিপতি মঙ্গল সপ্তম ভাবে থেকে নিজের ঘরকে দেখছে, অর্থাৎ সেই তার দ্বিতীয় ভাবকে দেখছে। কেতু অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে, কেতু অশ্বিনী নক্ষত্রে বসে সে
নিজের নক্ষত্রে বসে রয়েছে, কেতু সেখানে বলবান এবং শনির দ্বারা দৃষ্ট হচ্ছে। শনির দ্বারা দৃষ্ট হচ্ছে, শনিকে কিন্তু আমরা এটাকে বলবো না, শনিকে আমরা পুরুষ গ্রহের পর্যায়ে ফেলবো না। শনি আর বুধকে ইন্ডিভিজুয়ালি আমরা স্ত্রীর গ্রহ হিসেবে ভাববো। যদিও শাস্ত্র মতে শনি আর বুধকে বলা হয়েছে নপুংসক গ্রহ, এরকম বলা হয়েছে, তবে ইন্ডিভিজুয়ালি আপনাদের ভাবতে হবে। পুরুষ গ্রহ তো ভাবতেই পারবো না, স্ত্রী কারক গ্রহ। আর বুধের মধ্যে একটা ভূমিকা রয়েছে, বুধ যার সঙ্গে সম্পর্ক যুক্ত হবে, যে যে গ্রহের সঙ্গে সম্পর্ক, অনেকটা পরতন্ত্র, বুধকে পরতান্ত্রিক গ্রহ বলা হচ্ছে, অনেকটা রাহুর ধর্ম পালন করে, অনেকটা, কারণ অনেকটা এই সেন্সে হবে রাহুর ধর্মটা পরিপক্ক মায়াবী, কিন্তু এটা মায়াবী না, ওই ছলনা করে রাহু, কিন্তু এটা ছলনা নয়। বুধ কিন্তু বালক গ্রহ বলা হয়েছে, প্রত্যেকটা একটা বাল্য সুলভ ব্যাপারটা থাকে, কপি করা বিষয়টা থাকে, সেই অর্থে বলা হয়েছে বুধকে পরতান্ত্রিক গ্রহ, অপরের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তার নিজস্ব স্বকীয়তা থাকবেই। এবং এই বুধ এখানে যে বুধ বসে রয়েছে রবির সঙ্গে বসে রয়েছে, তবে বুধ যার যার সঙ্গে থাকবে, যার যার নক্ষত্রে থাকবে, তার মতো সে ফল দেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কেতু দ্বিতীয় ভাবে থেকে শনির দ্বারা দৃষ্ট, শনি দ্বাদশপতি একাদশপতি, একই সঙ্গে তার ভাতৃ লাভ বা ভগিনী লাভ যাই হোক না কেন সেটা হবে, সেটা হতে গেলে 3-11, 2-3-11 সম্পর্কিত হতে হবে, 2-3-11, 3-11 সম্পর্কিত হতে হবে। দুয়ের বিষয়টা একটা মেম্বার বৃদ্ধির কথা বলা হচ্ছে, তাহলে দুয়ের জায়গাটাও কানেকশন দেবে। আমাদের হরস্কোপের যে কানেকশনগুলো দেখি আমরা, সেখানটায় না হলেও দশাপতি হিসেবে দশার কানেকশনটাও কিন্তু আমাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সেই কানেকশনটা দেবে। এবং সেই দ্বিতীয় ভাবের জায়গাটা ভালো হতে হবে, পাওয়ারফুল হতে হবে, লুজার হলে চলবে না। তো এখানটায় আমি দেখছি তৃতীয় পতি শুক্র একাদশে আছে, 3-11 সম্পর্কিত হয়েছে, ভাব পাল্টায়নি। সুতরাং এখানটায় 3-11 মানে তার ভ্রাতা বা ভগিনী লাভ হবে। আর শুক্র চন্দ্রের এই যৌথ কানেকশনটার জন্য বলছি, এখানটায় তার ভগিনী লাভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, সেই রকম প্রেডিকশন বলা হয়েছিল। একই সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখব, বর্তমান দশা কি যাচ্ছে, অর্থাৎ সেই ছেলেটির দশা কি যাচ্ছে। ছেলেটির যে দশাটা যাচ্ছে, আমি ছেলেকে দেখেই কিন্তু বিচারটা করছি, যার চার তার দেখে বিচার করছি। তার ক্ষেত্রে তৃতীয় পতির দশাটা দরকার আছে, বা তৃতীয়ভাবে যে কোনো গ্রহ বসে আছে, যার নক্ষত্রে বসে থাকবে, তৃতীয়ভাবে কোনো গ্রহ যার নক্ষত্রে থাকবে, তৃতীয় পতি গ্রহ যার নক্ষত্রে থাকবে, যার দ্বারা বেশি সমৃদ্ধ হবে, যার দ্বারা বেশি সে প্রভাবিত হবে, সেই নক্ষত্রের অধিপতি হিসেবেও দশা না অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা আসতে পারে। তো এখানে যেহেতু মেম্বার বৃদ্ধির বিষয় আছে, আমি এখানে দেখছি কেতু বুধ আর চন্দ্রের দশা চলছে এখনো, হয়েছে ঠিক আজকে যে ভিডিওটা করছি সেখান থেকে প্রায় 10 দিন আগে ধরে নিই, 10 দিন কি 12 দিন আগে এই তার ভগিনী লাভ হয়েছে, তার মেয়ে জন্ম হয়েছে, তার বোন হয়েছে ছেলেটির। তো এখানেও দেখবো আমরা সে কেতুর দশা যাচ্ছে, বুধের দশা, চন্দ্রের অন্তর্দশা। কেতুটা কি দিচ্ছে, কেতু সেকেন্ড হাউসে রয়েছে অশ্বিনী নক্ষত্রে। বুধ এই লগ্নের জন্য মারক বাধক, কিন্তু লগ্নের জন্য মারক বাধক বলা হয়েছে, কিন্তু আমার সেই যে তৃতীয় ভাবের জন্য নয়, তৃতীয় ভাবের জন্য কিন্তু 2 আর 5, সেই বুধ হচ্ছে 2 আর 5। আর তার পরিপ্রেক্ষিতে সেই বুধ 2 আর 5, অর্থাৎ তৃতীয় ভাবটাকে যদি আমি লগ্ন ধরি, তার অধিপতি সেই যে তার বোন বা ভাই যেই হবে, সেটাকে লগ্ন কল্পনা করে তার দ্বিতীয় ভাব দেখব না, তার সেই অধিপতি, তার কন্ডিশন দেখবো, কার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, কোন কোন গ্রহের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, এইভাবে আমাদের বিচারধারায় আসতে হবে। সুতরাং এখানটা আমরা দেখতে পাচ্ছি বুধ হচ্ছে এই লগ্নের জন্য মারক বাধক, কিন্তু
আমি তো এরই ভ্রাতা বা ভগিনী প্রাপ্ত হবে কি হবে না সেই প্রসঙ্গে যাচ্ছি, তাই কিন্তু আমি লগ্ন থেকে বিচারটা করব। আর লগ্ন থেকে বিচারটা করতে গেলে দুয়ের বিষয়টা যেটা আসছে, কেতু দ্বিতীয় ভাবে বসে রয়েছে, কেতুর মহাদশা চলছে, বুধ অন্তর্দশা চলছে। বুধকে বেশি করে আমাদের দেখতে হবে। কেন বুধ? বুধ হচ্ছে এই লগ্নের জন্য চতুর্থ এবং সপ্তমপতি। একাধারে বুধ কিন্তু মারক বাধক রয়েছে, কিছুটা বাধার সৃষ্টি করে, এটা ঠিক কথা। কিন্তু বুধ কার নক্ষত্রে রয়েছে, কার সঙ্গে রয়েছে? বুধ এখানটায় রয়েছে ষষ্ঠপতির সঙ্গে এবং মূলা নক্ষত্রের কেতুর নক্ষত্রে। যে কেতুর নক্ষত্র, কেতু নিজেই বসে রয়েছে। সুতরাং কেতু আর বুধের একটা কানেকশন আমরা পাচ্ছি। কেতু যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, দ্বিতীয়ভাবে ফলটা সে দেবে, শনির দ্বারা দৃষ্ট হচ্ছে, শনির ফলটা দেবে। অর্থাৎ এখানেও সে কিন্তু ফিমেলের বিষয়টা চলে আসছে। যদিও মঙ্গলের একটা দৃষ্টি আছে সেখানে, কিন্তু মঙ্গল নিজেই কিন্তু হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে এবং সেটা বুধের ক্ষেত্রে বসে রয়েছে। সুতরাং এখানেই মঙ্গল তো পুরুষ গ্রহ, ঠিক কথা। মঙ্গল, বৃহস্পতি, রবি এরা পুরুষ গ্রহ, কিন্তু যার যার ক্ষেত্রে থাকবে, যে যে রাশিতে থাকবে, যে যে নক্ষত্র প্রাপ্ত হবে, তাদের গুণাবলীও তার মধ্যে কিন্তু প্রকট হবে। সেই জন্য সেখানে পুরুষের জায়গাটা কতটা যে বলবত্তা পুরুষালী বিষয়টা থাকবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তাদের বলবত্তা সম্পূর্ণ দেখতে হবে। চলে আসবো আমরা, বুধ আসলো, এবার চন্দ্র। চন্দ্র তার কিন্তু প্রত্যন্ত চলছে। চন্দ্র প্রত্যন্ত চলছিল যখন তার ভগিনী লাভ হলো। চন্দ্র কিন্তু নিজের ক্ষেত্রে বসে আছে, লগ্নের জন্য যোগকারক গ্রহ পঞ্চমপতি, সে সেখানে নিজের জায়গায় বসে রয়েছে, কিন্তু বুধের নক্ষত্রে আছে। এটাও বুধের নক্ষত্রে আছে, অশ্লেষা নক্ষত্রে আছে। অশ্লেষা নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে। বুধ কিন্তু আছে, আমি বুধের একটা পরিচয় দিয়েছি যে এই বুধ হচ্ছে মারক আর বাধক। সুতরাং বুধের অন্তরাটা ছিল, চন্দ্র বুধের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রত্যন্ত দশা চন্দ্র ছিল। আর এই সময় তার ভগিনী লাভ হয়েছে। তবে একটা কথা বলি, যেহেতু আমাদের ছয়ের কানেকশনটা পাচ্ছি, মারক বাধকের কানেকশনটা পাচ্ছি, নাক্ষত্রিক ভাবে পাচ্ছি, সেই জন্যে সে বাচ্চাটি জন্মাবার পরে কিছুটা তার সে ভুগবে, একটু রোগগ্রস্ত হবে, এইটুকুই যা। কিন্তু আর কিছু বড় ধরনের খারাপ হওয়ার কিছু বিষয় নেই, একটু রোগগ্রস্ত হবে। এইভাবে আমরা D9টাও দেখব, D9-এর শুক্রের কন্ডিশনটা দেখব। D9-এর শুক্রের কন্ডিশন, D9-এর শুক্র কিন্তু সে কেন্দ্রে বসে রয়েছে, লগ্নের কেন্দ্রে বসে রয়েছে, সেটা মিত্র ক্ষেত্রে রয়েছে, খুব একটা খারাপ সেখানে করেনি, এবং শনির দ্বারা দৃষ্ট হচ্ছে, অর্থাৎ সেই চতুর্থ পতির দ্বারা সে দৃষ্ট হচ্ছে। আর এদিকে আমরা দেখছি বৃহস্পতির বিষয়টা। বৃহস্পতি কেন দেখছি? এখানে ভাতৃকারক বৃহস্পতিকে আমরা পাচ্ছি। তো ভাতৃকারক যখন বৃহস্পতিকে আমরা পাচ্ছি, এই বৃহস্পতি এখানে চতুর্থে বসে নিজের নক্ষত্রে লগ্নপতি বসে বটে, এবং সেই বৃহস্পতির সঙ্গে আর কারোর সম্পর্ক হয়নি, তবে বুধের সম্পর্ক এখানে হয়েছে, রবির সম্পর্ক হয়েছে, বৃহস্পতির সঙ্গে বলছি। তো বৃহস্পতির পজিশনটা দেখব, বৃহস্পতি কতটা দুর্বল কারক গ্রহ হিসেবে সেটা দেখব। সেই বৃহস্পতি কেন্দ্রে বসে রয়েছে, তার বলবত্তা বজায় রয়েছে, নিজের নক্ষত্রে রয়েছে, সেটা খুব একটা পীড়িত বিষয় এটা নেই এখানটায়। আর সেখানে কোনো রকম পাপক গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট সে হয়নি। আমি চলে আসবো এরপরে ভাতৃকারক গ্রহ মঙ্গলের চেহারাটা দেখব। মঙ্গল এই লগ্নের জন্য দ্বিতীয় পতি। মঙ্গল দ্বিতীয় পতি, সে সপ্তমে বসে রয়েছে, খুব একটা খারাপ জায়গায় নেই, পঞ্চম পতি নক্ষত্রে রয়েছে। সেই মঙ্গলের ওপরও কোনো অশুভ গ্রহের প্রভাব নেই। সুতরাং কারক গ্রহ, কারকাংশের পরিপ্রেক্ষিতে কারক গ্রহ বৃহস্পতি, আর তৃতীয় পতি যার নক্ষত্র, যার দ্বারা সম্পর্কিত, ইত্যাদি ইত্যাদির নিরিখে আমাদের তার ভ্রাতা লাভ হবে কি ভগিনী লাভ হবে, এই বিষয়টা আমরা দেখতে পারি। এরপরে সেই ভাতৃ সুখে কতটা সে সুখী হবে, বা তার যে ভ্রাতা লাভ হয়েছে বা ভগিনী লাভ হয়েছে, এখানে ভগিনী লাভ হয়েছে,
সে কতটা সে সুস্থ থাকবে সেটা দেখতে গেলে আমাদের ডেক্কান চার্টে চলে যাব। ডেক্কান চার্টে কিন্তু সেই লগ্ন ভাবকে দেখব, লগ্নপতিকে দেখব, তাদের বলবত্তা দেখব, সে কতটা পীড়িত, দুর্বল কিংবা সবল। যদি সেরকম ভাবে পাপ পীড়িত না হয়, হেমড না হয়, সেই লগ্নপতি আর কি যেটা বলছি, তাহলে তার সেই ভাতৃ সুখে বা ভগিনীর সুখে সে সুখী হবে এবং যে জন্মেছে তার কোনো সমস্যার সৃষ্টি হবে না। আর তার সমস্যা রোগের বিষয়টা জানতে গেলে আমাদের তৃতীয় ভাবকে লগ্ন ধরে নিয়ে তার সম বিষয়টাকে আমাদের বিচার করতে হবে। সে কতটা রোগগ্রস্ত হবে, তার কতটা সুস্থ হবে, স্বাভাবিক স্বাস্থ্য থাকবে নাকি অস্বাভাবিক কিছু রোগগ্রস্ত হবে, ইত্যাদি ইত্যাদি বিচারটা করতে হবে। সেটাকে লগ্ন ধরে নিয়ে এইভাবে আমাদের বিচারধারা আসতে হবে। তাহলে মোটামুটিভাবে এইভাবে আমরা বিচার করে দেখব প্রত্যেকটা ছোট ছোট বিষয়। কারোর জন্মচাট আছে বা বাবার জন্মচাট নেই, বাবার রোগগ্রস্ত, বিছানায় শয্যাশায়ী, রিকভার হবে কি হবে না সেটাও কিন্তু বলা যাবে, তার চার্ট থেকে বলা যাবে। মাতার বিষয়টা বলা যাবে, সন্তানের বিষয় প্রত্যেকের পিতা, মাতা, সন্তান আর ইত্যাদি ইত্যাদি রিলেটিভস রিলেটেড বিচারটা এখান থেকে আমাদের করতে পারবো। এই চার্ট থেকে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, অন্তর্নিহিত হয়ে রয়েছে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে, সেটাকে লোকেট করতে হবে। ওকে, সেইভাবে কিন্তু আমাদের দেখতে হবে। এই বলে আমি আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, এখানে আমি শেষ করবো। অন্য ভিডিওতে আমি অন্যান্য বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তবে একটা কথা বলি, যেটা আমি প্রথমে হয়তো বলা উচিত ছিল, যে ভিডিওগুলো আপনারা দেখছেন এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য, আমাকে বোঝার জন্য, ভুল না বোঝার জন্য। ভালো থাকুন, সবাই সুখে দিন যাপন করুন। নমস্কার।